হাসান আজ বেশ কিছুদিন পর ঢাকা ফিরে এসেছে, কিন্তু বাসায় পৌঁছানোর পথে তার বাবার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা তাকে আক্রমণ করেছে। যদিও তারা তার বেশি ক্ষতি করতে পারেনি, তারপরও তাদের সাথে ধস্তাধস্তিতে তার হাত আর মাথার বেশ খানিকটা অংশ কেটে গিয়েছে। এই অবস্থায় সে বাড়ি ফিরলে তার মা অনেক বেশি চিন্তা করবে তাকে নিয়ে, তাই সে আজ তার বন্ধু শোভনের বাসায় থাকার সিদ্ধান্ত নিল। হাসান আহমেদ, বয়স 25, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ করছে, পাশাপাশি তার নিজের ব্যবসা রয়েছে। বাবা মায়ের একমাত্র ছেলে। তার বাবা আনিসুল আহমেদ ঢাকার প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। সে শোভনের ফ্ল্যাটের সামনে এসে তাকে কল দিল, কিন্তু শোভন তার কল রিসিভ করল না। মাথায় আঘাত পাওয়ার কারণে তার মাথাটাও কিছুটা ঘোরাচ্ছিল, তাই সে দিক ঠিক করতে না পেরে শোভনের ফ্ল্যাটের বদলে তার পাশের ফ্ল্যাটের দরজা জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। নবনী একটু আগেই ঘুমিয়েছে। হঠাৎ দরজায় এত জোরে জোরে ধাক্কার আওয়াজ শুনে সে ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠে বসল। নবনী হক মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। বাবা মা আর ছোট ভাইকে নিয়েই তার পরিবার। তার বাবা আমিনুল হক একজন সরকারি চাকরিজীবী। নবনী এবার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। সে বেশ খানিকটা ভয় পেল, কারণ আজ তার বাবা মা কেউ বাসায় নেই। তার খালা হঠাৎ অসুস্থ হওয়ার কারণে তার বাবা মা তাকে দেখতে চট্টগ্রাম গিয়েছে। বাসায় সে আর তার 6 বছরের ভাই রাফিকে রেখে গিয়েছে। দরজা এত জোরে ধাক্কানোর আওয়াজ পেয়ে রাফির ঘুমও ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখেই তার বোনের দিকে ভীতুভাবে তাকিয়ে বলল, আপু, এত রাতে দরজার কাছে কে এসেছে? জানি না ভাই। আপু, আমি গিয়ে দেখে আসি। না, একদম না। কে না কে এসেছে, আমিও তোর সাথে যাব। দাঁড়া, আমি আমার খিমারটা পরে আসি। নবনী খুব পর্দাশীল একটি মেয়ে। সে বড় হওয়ার পর বাহিরের কোনো পুরুষকে আজ পর্যন্ত তার চেহারা দেখায়নি, তাই সে ওয়ার্ড্রপ থেকে খিমার নিল। তারপর নিজেকে সম্পূর্ণ খিমারে আবৃত করে দরজার কাছে গেল। দরজার লুকিং গ্লাস থেকে তাকাতেই দেখতে পেল একটা অপরিচিত ছেলে তাদের দরজা ধাক্কাচ্ছে। এই ছেলেটিকে সে কখনো এই ধানমন্ডিংয়ে দেখেনি। আর ছেলেটি টলছে হয়তো সে নেশা করে এসেছে, আর ছেলেটির হাত আর মাথা থেকেও রক্ত পড়ছে। এসব কিছু দেখে নবনী যেন ভয়ে আরও বেশি কুঁকড়ে গেল। বাড়িওয়ালার নাম্বারে কল দেওয়ার জন্য সে ফোন তুলতেই হঠাৎ করে সে পাশের ফ্ল্যাটের দরজা খোলার আওয়াজ পেল। তাই সে নিজেও তাদের বাসার দরজা খুলল। সে দেখতে পেল পাশের ফ্ল্যাটের শোভন ভাই বের হয়ে এসেছে। শোভনের নজর নবনীর দিকে পড়তেই সে সৌজন্যমূলক হাসি হেসে বলল, সরি আপু, ও আমার বন্ধু, কিছুটা আঘাত পেয়েছে, তাই ভুলে আপনাদের দরজা নক করেছে। পুরো ব্যাপারটা বুঝতে পেরে নবনী এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আবার দরজা আটকে রাফিকে নিয়ে ঘুমাতে চলে গেল। শোভন তাকে রুমে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসান অজ্ঞান হয়ে গেল। শোভনও তড়িঘড়ি করে তার এক ডাক্তার বন্ধুকে এনে হাসানের চিকিৎসা করল। হাসানের জ্ঞান ফিরল পরের দিন দুপুর 1টায়। ঘুম থেকে উঠে হাসান নিজেকে শোভনের বেডরুমে আবিষ্কার করল। এর মধ্যেই শোভনও হাতে একটা কফির মগ নিয়ে রুমের ভেতরে এলো। কি অবস্থা মামা? মাথার ব্যথাটা কি কমেছে তোর? হ্যাঁ, এখন সেরকম ব্যথা নেই, কিন্তু আমাকে এখানে কে এনেছে? আমি তো তোর ফ্ল্যাটের সামনে ছিলাম, তোকে কল দিলাম, তুই রিসিভ করলি না, তাই জোরে জোরে তোর দরজা ধাক্কা দিচ্ছিলাম। আরে বেটা, তুই আমার না, বরং পাশের ফ্ল্যাটের দরজা ধাক্কাইছিলি। এরকম কেউ করে? এখন পাশের বাসার লোকজন বাড়িওয়ালার কাছে না আবার অভিযোগ দেয়, তাইলে তো আমার এই গাছতলা থাকতে হইব। হাসান শোভনের কথা শুনে হো হো করে হেসে দিল। তারপর বলে উঠল, তোর কাছে সিগারেট হবে মামা? একটা নিকোটিনের জন্য মনে হচ্ছে কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। এই, তুই জানিস না আমি সিগারেট খাই না।
আর তুই অসুস্থ, তাই ডাক্তার তোকে সিগারেট খেতে নিষেধ করে গিয়েছে। ধ্যাত, নিজের বাপের কথাই ঠিকমতো শুনি না, আর শুনবো আনে ডাক্তারের কথা। তাড়াতাড়ি আমার জন্য সিগারেটের ব্যবস্থা কর। অনিচ্ছা সত্ত্বেও শোভন হাসানের জন্য সিগারেটের ব্যবস্থা করতে চলে গেল। শোভন চলে যেতেই হাসান বারান্দায় গিয়ে বসল। কিছুক্ষণ পর সে খেয়াল করলো পাশের বারান্দা থেকে ছোট একটি ছেলে তাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। কৌতূহলবশত হাসান ছেলেটিকে জিজ্ঞেস করলো, ওই ছোট ক্যাপসুল, আমার দিকে এইভাবে এত মনোযোগ দিয়ে কি দেখছো? আমি আগে কখনো দৈত্য দেখিনি, তাই আপনাকে আজ ভালো করে দেখে রাখছি। তুমি আমাকে দৈত্য ভাবছো? বাবার কি আছে, আমার আপুই তো কাল রাতে বলল আপনি একটা দৈত্য, তাই তো কাল রাতে আমাদের বাসার দরজা অত জোরে ধাক্কা দিচ্ছিলেন। হাসান এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারল। কাল রাতে তার করা কাজের জন্যই তাকে দৈত্য হিসেবে নামকরণ করেছে তারা দুই ভাই বোন মিলে। সে ছেলেটাকে যেই না আরও কিছু জিজ্ঞেস করতে যাবে, হঠাৎই তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে দেখল আসিফ নামটা ভেসে উঠেছে। সে ফোনটা রিসিভ করলো। ভাই, আপনি কি ঢাকা আসছেন? হ্যাঁ, কেন? আমাকে কেন দরকার? না ভাই, কাল তো আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারদের নবীনবরণ অনুষ্ঠান, আপনি কি আসবেন? হ্যাঁ, আসবো। সব কিছু ব্যবস্থা করেছিস তো? জি ভাই, সবকিছু সুন্দরভাবে করা হয়েছে। আপনি ঠিক আছে, তাহলে কালকে একেবারে অনুষ্ঠানের সবার সাথে দেখা হবে। হাসান ফোন কেটে পাশের বারান্দার দিকে তাকাতেই দেখতে পেল ছেলেটি আর নেই। তাই সেও আবার রুমে ফিরে গেল। আজ নবনীর ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। নবনী সবার মতো শাড়ি না পরলেও খুব সুন্দর একটা বোরকা পরে মুখ ঢেকে ইউনিভার্সিটিতে এসেছে। আজ তাদের সিনিয়ররা অনেক সুন্দর করে কলেজের অডিটোরিয়াম সাজিয়েছে। অনুষ্ঠান এখনও শুরু হয়নি, তাই সে আর তার বেস্ট ফ্রেন্ড রোজা মিলে পুরো ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে দেখছে। তারা যখন দোতলার বারান্দায় দাঁড়ানো ছিল, ঠিক তখনই একটি কালো মার্সিডিজ কার ইউনিভার্সিটির গেট দিয়ে প্রবেশ করল। কার থেকে নামা ছেলেটিকে দেখে নবনী তাকে চিনতে পারল। ওই ছেলেটি তো কালকে রাতে তাদের ফ্ল্যাটের সামনে এসে হাঙ্গামা করেছে। সেদিন রাতের কাটা জায়গাগুলোতে আজ ব্যান্ডেজ করা। এর মধ্যে আশেপাশের মেয়েগুলোর মধ্যেও ছেলেটিকে নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়ে গেল। তাদের মাধ্যমে নবনী জানতে পারল ছেলেটির নাম হাসান। তার বাবা তাদের ইউনিভার্সিটির একজন ট্রাস্টি। ইউনিভার্সিটির সবার কাছে ছাত্র নেতা হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। অডিটোরিয়ামে অ্যানাউন্সমেন্ট শুরু হতেই নবনী আর রোজা আবার সেখানে গিয়ে বসল। অনুষ্ঠানের শুরুতেই হাসান সবার উদ্দেশ্যে বক্তৃতা দিল। তারপর একে একে নবনীর সিনিয়ররা স্টেজে পারফর্ম করল। দুপুর ৩টার দিকে অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে অডিটোরিয়ামে সবাইকে বিরিয়ানির প্যাকেট আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো। রোজার বাসা নবনীর বাসার উল্টো দিকে হওয়ায় রোজা নবনীর আগেই রিকশায় উঠে চলে গেল। এইদিকে নবনী প্রায় এতক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও একটা রিকশা পেল না। এমনিতেই দুপুরবেলা, চারদিকে নীরব। ইউনিভার্সিটির সবাই চলে গিয়েছে। নবনীর তাই হঠাৎ একটু ভয় লাগতে লাগলো। হঠাৎই সে খেয়াল করলো হাসান নামের ছেলেটা তার দিকেই এগিয়ে আসছে। হাসান তার কাছে এসেই বলল, এই মেয়ে, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? ইউনিভার্সিটি তো অনেক আগেই ছুটি হয়ে গিয়েছে। নবনী জড়সড় হয়ে বলল, আমি রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। তোমার বাসা কোথায়? বসুন্ধরা। দাঁড়াও, আমি দেখছি। এই বলে হাসান কিছুটা সামনে এগিয়ে গেল। একটা রিক্সা ঠিক করে নিয়ে এলো। নবনী হাসানের ঠিক করা রিক্সাতে উঠে বলল, ধন্যবাদ ভাইয়া। ইটস ওকে। হাসান অনুষ্ঠানের সময় থেকেই মেয়েটিকে খেয়াল করছিল। সবার মধ্যে মেয়েটি যেন কেমন জড়সড় হয়ে বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে মনে হয় এমন পরিবেশে অভ্যস্ত নয়। নবনী ফিরে এসে দেখল তার বাবা মা ফিরে এসেছে,
কিন্তু তার বাবাকে দেখে তার কিছুটা চিন্তিত মনে হলো। রাতের খাবারের পর তার বাবা তার রুমে আসলো। বাবা, তুমি এইখানে কিছু বলবে আমাকে? হ্যাঁ মা, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। জি বাবা, বলো। মা, এবার গ্রামে গিয়ে আমার সাথে আমার পুরনো বন্ধু আনিসুলের সাথে দেখা হয়েছে। উনি চাচ্ছিল ওনার ছেলের সাথে তোমার বিয়ে দিতে। ওনার ছেলেটাও খুব ভালো। ছেলের ব্যাপারে সব খোঁজখবর নিয়েছি আমি। এখন মা, এই ব্যাপারে তোমার মতামত কি? বাবা, আমি মনে করি তুমি সব সময় আমার ভালোই চাইবে, তাই তোমার মতামতই আমার মতামত। আলহামদুলিল্লাহ, আমি গিয়ে তাহলে ভালো খবরটা ওনাকে জানাই। আমিনুল হক খোশমেজাজে রুম থেকে বেরিয়ে গেলেন, কিন্তু নবনীর মনের মধ্যে একটা খটকা রয়ে গেল। তার মনে হলো সে যেন কোথাও এই আনিসুল নামটা আগেও শুনেছে, কিন্তু সে কোথায় শুনেছে তা মনে করতে পারল না। বাবা, তুমি এসব কি বলছো? চিনি না জানি না, এমন কাউকে কিভাবে বিয়ে করতে পারি আমি? এত চেনার বা কি দরকার? বিয়ের পরে আস্তে আস্তে জানবে। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। এই যুগে এরকম মেয়ে লাখে একটা পাওয়া যায়। তাই তোমাকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। বাবা, আমার পক্ষে সম্ভব নয় অপরিচিত কাউকে বিয়ে করা। কেন? তুমি কি কাউকে পছন্দ করো? না। তাহলে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। আমি তো আর এখনই তোমাকে বউয়ের দায়িত্ব নিতে বলছি না। এখন শুধু আকদ হবে, 2 বছর পর অনুষ্ঠান করা হবে। ততদিন পর্যন্ত মেয়ে বাবার বাসায় থাকবে। কিন্তু বাবা, তারপরও তোমার বিজনেসে কিন্তু এখনও আমার সাপোর্টের প্রয়োজন। ওই মেয়েকে বিয়ে না করলে এরপর থেকে তোমার বিজনেসে আমার কোনো সহযোগিতা পাবে না। নিজের বিজনেসের কথা ভেবে হাসানকে অগত্যা এই বিয়েতে রাজি হতে হলো। কাল নবনীর বিয়ে, যেহেতু এখন ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে, তাই এখন কাছের আত্মীয় স্বজনদের নিয়ে অনুষ্ঠান হবে। সেই অনুযায়ী আজ রাতেই নবনীদের সব আত্মীয়রা তাদের বাসায় চলে এসেছে। একজন মেহেদি আর্টিস্ট নবনীকে মেহেদি লাগাচ্ছে। সন্ধ্যার সময় নবনীর হবু শাশুড়ি তার জন্য বিয়ের শাড়ি আর গহনা নিয়ে এসেছিল। তাদের পুরো বাসা জুড়েই আজ উৎসব উৎসব ভাব। পরদিন দুপুরেই বরযাত্রী নবনীদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। তখন হাসানের সাথে শোভনও ছিল। গাড়ি বসুন্ধরা হাউজিংয়ে ঢুকতেই শোভনের টনক নড়ল। সে ফিসফিস করে হাসানকে বলল, ভাই, গাড়ি তো আমার বাসার দিকে যাচ্ছে। ভাবির বাসার ঠিকানাটা বলতো। আমি জানি না, বাবাকে জিজ্ঞেস কর। আঙ্কেল, নতুন বউয়ের বাসা কোথায়? বসুন্ধরা সি ব্লক, বিল্ডিং নম্বর 6, ফ্ল্যাট নম্বর 13। শোভন আবার ফিসফিস করে হাসানকে বলল, মামা, কেস তো সিরিয়াস। সেদিন ভুলে যাদের দরজা ধাক্কাইছিলি সেটাই তোর শ্বশুরবাড়ি। কি? তার মানে ওই পাশের বারান্দার বিচ্ছু ছেলেটা আমার শালা? হয় মামা। কপাল যখন খারাপ হয় তখন সব দিক থেকেই খারাপ হয়। কিছুক্ষণের মধ্যে তারা নবনীদের বাসায় চলে গেল। কাজী সাহেবও এসে পড়ল। 50 লক্ষ টাকা মোহরানা ধার্য করে নবনী আর হাসানের বিয়ে সম্পন্ন হলো। সন্ধ্যার সময় আস্তে আস্তে সব আত্মীয়রা চলে গেলেও হাসান তার বাবার নির্দেশে নবনীদের বাসায় রয়ে গিয়েছে। নবনীর কাজিনরা নবনীর রুমে নতুন বিবাহিত জুটির জন্য বাসরঘর সাজাচ্ছে। হাসান এখনও তার নববিবাহিতা স্ত্রীকে দেখতে পায়নি। নবনীর কাজিনদের রুম সাজানো শেষ হতেই হাসানকে তারা রুমে বসিয়ে রেখে গেল। একটু পরে দরজা ঠেলে নবনী ভেতরে প্রবেশ করল। নবনীকে দেখেই হাসানের হার্টবিট কিছুক্ষণের জন্য যেন থেমে গেল। তার কাছে মনে হলো যেন কোনো পরী তার সামনে এসে পড়েছে। সে একনাগাড়ে তার দিকে তাকিয়ে থাকতে লাগলো। নবনীও হাসানকে এখানে দেখে খুব অবাক হলো। সে মনে মনে ভাবতে লাগলো, শেষে কিনা এই ছেলেটাই তার বর হলো। এজন্যই হয়তো একটু আগে রাফি তাকে বলেছিল যে তার দৈত্যের সাথে বিয়ে হয়েছে। হাসান এভাবে নবনীকে জড়সড় হয়ে দাঁড়াতে দেখে
নিজে থেকেই হালকা হেসে বলল, এখানে এসে বসো। জি। তোমার নামটা যেন কি? ও, নবনী। তা তুমি এখন কোথায় পড়াশোনা করছো? প্রাইম ইউনিভার্সিটি, অনার্স ফার্স্ট ইয়ার, গণিত ডিপার্টমেন্ট। আশ্চর্য, আমিও তো ওই ইউনিভার্সিটিতে এমবিএ করছি, কিন্তু আগে তো কখনো তোমাকে ইউনিভার্সিটিতে দেখিনি। আমি পর্দা করি, ইউনিভার্সিটিতে সবসময় বোরখা পরে যাই। ও, তাহলে তো অনেক ভালো। এক মিনিট, তুমি কি সেদিনের রিক্সার জন্য অপেক্ষা করা মেয়েটা? জি। ও, তার জন্যই তোমার কণ্ঠটা এতটা চেনা চেনা লাগছিল এতক্ষণ। জি। তুমি শুধু জি জি করছো, তোমার কি কিছু জিজ্ঞেস করার নেই আমাকে? না মানে, আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি হয়তো আনকমফোর্টেবল ফিল করছো। ইটস ওকে, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো, রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। হাসান কথাগুলো বলেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। নবনীয় কিছুক্ষণ ইতস্তত করে নিজেও মাঝখানে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। যদিও পুরো রাতে তাদের কারো চোখেই ঘুম এলো না। পরদিন সকালে নবনী ঘুমে থাকতেই হাসান তাদের বাসা থেকে চলে গেল। নবনী ঘুম থেকে উঠে বাসায় হাসানের কোনো নিশানাও পেল না। আজ প্রায় 10 দিন পর নবনী ইউনিভার্সিটিতে এসেছে। গেট থেকে ঢুকতেই দেখতে পেল হাসান তার বেশ কিছু বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে আছে। হাসানকে দেখতে পেয়েই নবনী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। তাই সে দ্রুত তার ক্লাসরুমের দিকে চলে গেল। তার এই হুড়মুড় করে যাওয়ার ব্যাপারটা হাসানও লক্ষ্য করল। সেদিনও নবনীর ক্লাস শেষ হতে হতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। তাই নবনী রিকশার খোঁজ করছিল। হঠাৎই হাসান তার গাড়ি নিয়ে এসে নবনীর সামনে এসে দাঁড়ালো। উঠে আসো। নবনী আস্তে ধীরে গাড়িতে উঠে বসল, কিন্তু কোনো মতেই সিট বেল্ট লাগাতে পারছিল না। হাসান তার দিকে কিছুটা ঝুঁকে তার সিট বেল্টটি লাগাতে সাহায্য করল। এই কিছুটা সময়ের মধ্যেই নবনীর মনে হলো তার হার্টবিট যেন অনেক বেড়ে গিয়েছে। গাড়ি স্টার্ট করে হাসান তাকে জিজ্ঞেস করলো, দুপুরের খাবার খেয়েছো? না। হাসান কিছু দূর গিয়েই একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা দাঁড় করালো। নবনীকে গাড়িতে বসিয়ে রেখে রেস্টুরেন্টের ভেতরে গেল। বেশ কিছুক্ষণ পর হাসান কয়েকটা খাবারের প্যাকেট নিয়ে এসে বলল, এইখানে কোনো প্রাইভেটভাবে খেতে বসার প্লেস নেই, তাই খাবার পার্সেলে দিলাম। বাসায় গিয়ে রাফি আর তুমি খেয়ে নিও। খুব দ্রুততার সাথে কথাগুলো বলেই হাসান আবার গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যেই তারা নবনীদের বাসার সামনে পৌঁছে গেল। নবনী গাড়ি থেকে নেমে বলল, ভিতরে আসুন। না, আজ যাব না। আপনি বাসার নিচে পর্যন্ত এসে বাসায় না গেলে আম্মু কষ্ট পাবে। আম্মুকে বলার দরকার নেই, আমি এসেছিলাম, পরে এক সময় আসব। ও, আর তোমার ফোন নাম্বারটা দাও তো, আর আমার নাম্বারটাও সেভ করে রাখো। ঠিক আছে। এভাবেই ধীরে ধীরে তাদের সময়গুলো কাটতে লাগলো। রাত জেগে আস্তে আস্তে ফোনে কথা বলা, ক্লাস শেষে বাসায় পৌঁছে দেওয়া। দিন যত যেতে লাগলো তারা আরও বেশি করে একে অপরের প্রেমে পড়তে লাগলো। যেন তারা কিশোর কিশোরী, জীবনে তাদের প্রথম প্রেম এসেছে। এর মধ্যেই তাদের ইউনিভার্সিটি থেকে ট্যুরে যাওয়ার জন্য নোটিশ এলো। যদিও প্রথমে নবনীর বাবা তাকে যেতে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু যখন শুনল হাসানও তাদের সাথে যাবে, সে তখন রাজি হলো। সবাই রাতে কক্সবাজারের উদ্দেশ্যে বাসে উঠল। হাসান আগে থেকেই সিস্টেম করে রেখেছিল যেন সে নবনীর পাশে বসতে পারে। বাস ছাড়লে যখন সবাই ঘুমিয়ে গেল তখন তারা একে অপরের সাথে আস্তে আস্তে কথা বলতে লাগলো। আপনি আমার পাশে কিভাবে বসলেন? আপনি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন তাই না, যে আমার পাশে বসবেন? হ্যাঁ, এই ছোটোখাটো বাচ্চা বউটাকে অন্য কারো কাছে বসানোর রিস্ক নিতে চাইনি। ধ্যাত, আপনাকে কে বলছি আমি ছোট? তাই নাকি? তা শ্বশুরবাড়ি যাওয়ার মতো বড় হয়েছে তো? হ্যাঁ। তার শ্বশুরবাড়ি গেলে পড়াশোনা করবে কে? কেন?
আপনি কি ছোট বাচ্চা যে আমার বই খাতা ছিঁড়ে ফেলবেন? তোমার সাথে কথাই কেউ পারবে না। সত্যি সত্যি কি আপনি আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাবেন? যদি তুমি রাজি থাকো তাহলে এবার গিয়েই বাবার সাথে কথা বলবো। আমি রাজি, তবে আপনাকে আপনার এই সিগারেট খাওয়া ছাড়তে হবে। আমার কাছে এর গন্ধ অনেক বাজে লাগে। ঠিক আছে মহারানী, আপনার জন্য আজ থেকে আমি আমার এত বছরের সাথী সিগারেটকে পরিত্যাগ করলাম। তাদের বাস সকালে এসে কক্সবাজার থামলো। প্রথমে তারা সবাই হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে তারা সবাই সমুদ্র দেখতে গেল। এভাবে সারাদিন তারা সমুদ্র তীরেই কাটালো। যখন সূর্যাস্তের সময় হলো তখনই হাসান নবনীকে সবার আড়ালে নিয়ে গেল। সূর্যাস্তের সামনে দাঁড়িয়ে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে নবনীর আঙ্গুলে পরিয়ে দিতে দিতে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসলে তুমি করে বলতে। ধ্যাৎ, আমার লজ্জা লাগে। এত লজ্জা এখনই পেলে চলবে? কিছু লজ্জা বাসঘরের জন্য বাকি রাখো। নবনী আরও বেশি লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। হাসানও তার পেছনে পেছনে দৌড়াতে থাকলো। আশেপাশের প্রকৃতি তাদের এই অফুরন্ত ভালোবাসাময় খুনসুটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।